সবাইকে স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই রয়েছে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমি শুরু করতে চাচ্ছি। আসলে ভারতের সাথে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের একটা অশুল্ক বাধা রয়েছে পণ্য আমদানি রপ্তানিতে, এবং এটা সবচেয়ে বেশি তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, যেটা তুলে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের সাথে ভারতীয় হাইকমিশনের সাথে এরই মধ্যে একটা আলোচনা চলছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই, নিঃসন্দেহে এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখবো, কারণ আপনি জানেন যে বিগত সরকারের আমলে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন ছিল, তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট করার জন্য যে সেভেন সিস্টারে অনেকগুলো ল্যান্ড পোর্টে কিন্তু এক্সপোর্ট বন্ধ আছে। আমাদের অনেকগুলো প্রোডাক্টেরই রপ্তানি আগে নিয়মিত হতো, বাট বিগত সরকারের পিরিয়ডে ইন্ডিয়া থেকে ওই প্রোডাক্টের আমদানিটা ইন্ডিয়াতে নিষিদ্ধ করা হয়েছে ওই ল্যান্ড পোর্ট দিয়ে। ফলে আমরা কিন্তু আর ওই সেভেন সিস্টারে পার্টিকুলারলি আগরতলা দিয়ে আমরা প্রোডাক্টগুলো রপ্তানি করতে পারছি না। কেবলমাত্র বেনাপোল দিয়ে, কলকাতা বন্দর দিয়ে রপ্তানি করা যাচ্ছে। এর ফলে কিন্তু আর আমরা সেভেন সিস্টারের ইন ডেপথে পৌঁছতে পারছি না। ফলে আমাদের রপ্তানিটা আপাতত বন্ধ আছে। বাট আলোচনা যেটা অত্যন্ত আমাদের জন্য সুখবর, যদি সরকার আলোচনার মাধ্যমে এটা সমাধান করে, পোর্টগুলো যদি দ্রুত আগেকার মতো ফাংশনাল হয়, তাহলে আমাদের রপ্তানিটা আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে। জি, কিন্তু এটা যদি তুলে নেওয়া হয়, এই যে অশুল্ক বাধার এই বিষয়টি যদি আলোচনার মাধ্যমে তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে সেভেন সিস্টার্সের বাজারটা আমরা পুনরুদ্ধার করতে পারবো কিনা? আমি তো আশাবাদী, কারণ আপনি জানেন যে মেইন স্ট্রিম ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা সেভেন সিস্টারে পৌঁছতে তাদের অনেক কস্ট বেরি হয়, কারণ এক এক ট্রাক আসামে পৌঁছতে বা ওই জায়গায় যেতে কলকাতা থেকে 8 থেকে 9 দিন লাগে বা 12-15 দিনও লাগে। এতে করে তাদের হিউজ ফ্রেট কস্ট হয়, মানে ট্রাকের ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেড়ে যায়। বাট আমরা বাংলাদেশ থেকে এটা কিন্তু ইজি অ্যাক্সেস করা যায়। ফলে আমি মনে করি আমরা সেভেন সিস্টারের মার্কেটে আমাদের প্রোডাক্টের আবার পুনরুদ্ধার করতে পারবো, এবং আমরা ঠিক মতো প্রোডাক্টটাকে মার্কেটিং করতে পারবো। জি, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে সেভেন সিস্টার্সের এই বাজার ছাড়াও কিন্তু ভারতের বাজার, প্রাণ গ্রুপের বিশেষ করে আপনাদের অনেক বড় একটা বাজার রয়েছে। তো সেটার জন্য আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনি কি ভারতে আমরা সেভেন সিস্টার ছাড়াও অন্যান্য জায়গায় প্রোডাক্ট রপ্তানি আমাদের অব্যাহত আছে, এবং আমরা সেগুলাকে প্রতিনিয়ত করে যাচ্ছি। বাট আপনি জানেন যে ডিস্টেন্সের কারণে আবার কিন্তু প্রোডাক্টের কস্ট বেড়ে যায়। ফলে আমরা যখন ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কম্পিটিশন করি, ওই জায়গায় কম্পিটিশন করতে গেলে আমাদের অনেক চ্যালেঞ্জ পোহাতে হয়। তার জন্য আমরা ইন্ডিয়াতে আমাদের ব্র্যান্ডের এই প্রোডাক্ট কিভাবে প্রডিউস করা যায় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডিয়ান ফ্যাক্টরি থেকে, ওইটার জন্য আমরা কাজ করছি ফর লং ডিস্টেন্স মার্কেট। বাট যেগুলো শর্ট ডিস্টেন্স মার্কেট, ওইটা আমরা বাংলাদেশ থেকে প্রোডাক্টটা পূর্ণ রপ্তানি উৎপাদন করে রপ্তানি করার পক্ষে বেশি আগ্রহী। ওই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আচ্ছা, ইন্ডিয়াতে আপনাদের প্রাণের বাজারের পরিধিটা কেমন? এটা আসলে ইন্ডিয়া তো অনেক বড় মার্কেট। আপনি জানেন যে 130 কোটি মানুষের দেশ, ওই বাজারের বিশালতা অনেক বেশি। বাট আমরা আমাদের প্রোডাক্ট যেখানে সেভেন সিস্টারে রপ্তানি করি, এখানে আমরা আমাদের ক্যাটাগরিতে আমরা হেভি ছিলাম। আমাদের অন এভারেজ মাসে ধরেন $1 মিলিয়ন এক্সপোর্ট হয় ইন্ডিয়াতে। বাট এটা যদি সবকিছু নর্মাল থাকে, তাহলে এটা $10 মিলিয়ন পার হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। জি, এবার আসবো একটু যুদ্ধ প্রসঙ্গ নিয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এটার প্রভাব যদিও সারা বিশ্বেই পড়ছে, কিন্তু আমরা যেমনটা জানি যে এই যে মধ্যপ্রাচ্যে প্রাণ গ্রুপের সবচেয়ে বড় একটা বাজার, সেটার যদি আমি স্ট্যাটিস্টিক্সটা বলি, সেটা 25-30% আসে এখান থেকেই, এই মধ্যপ্রাচ্য থেকেই প্রাণ গ্রুপের বাজারটা সবচেয়ে বেশি আয় হয়। তো এই বাজারে এই মুহূর্তে আপনাদের রপ্তানি পরিস্থিতির কি অবস্থা? আসলে যুদ্ধটা তো হঠাৎ করে শুরু হয়ে গেল অপ্রত্যাশিত ভাবে। তা আপনি জানেন যে আমাদের রপ্তানির ক্ষেত্রে মিডল ইস্টে সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কেট, দুবাই আমাদের ইম্পর্টেন্ট মার্কেট,
তারপরে ধরেন কাতার আমাদের জন্য ইম্পর্টেন্ট মার্কেট, বাট যখন আহ, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে জি, তখন কিন্তু আমরা অনেকগুলো শিপিং লাইনে আমাদের প্রোডাক্টটা নিচ্ছে না বা আমরা এক্সপোর্ট করতে পারছি না। ফলে সৌদি আরবের দাম মামে আমাদের এক্সপোর্টটা বন্ধ আছে, দুবাইতে আমাদের এক্সপোর্ট বন্ধ, কাতারে আমাদের এক্সপোর্টটা বন্ধ আছে। এতে করে আমরা ক্ষতিগ্রস্ত, বাট আমরা এখনো কস্ট বৃদ্ধি পেলেও আমরা জেদ্দা পোর্ট দিয়ে সৌদি আরবের কিছুটা রপ্তানি চালু রাখতে পেরেছি। আমরা ওমানের রপ্তানি অব্যাহত আছে, বাট ওমান থেকে কিভাবে ল্যান্ড পোর্টে দুবাইতে প্রোডাক্ট নেওয়া যায় এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এখনো আমরা পুরোপুরি নর্মাল করতে পারিনি। জি। এখনো অনেকগুলা কান্ট্রিতে যেগুলো হাফ ডান প্রোডাক্ট ছিল, যেগুলো চিরকম আমরা পাঠিয়েছিলাম, আমাদের প্রায় 200 এর মতো প্রোডাক্ট যেটা চিটাগাঙে আমরা স্টক হয়ে আছে, যেটা আমরা শিপিং লাইন গুলো এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বা আমরাও সিদ্ধান্ত দিতে পারছি না। এমন পরিস্থিতি আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন এই সিচুয়েশনে? আর জি, এটা তো ধরেন এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের স্বাভাবিকভাবেই মিডল ইস্টের রপ্তানি কমে যাবে। এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং ওই মার্কেটটা হয়তো মানুষ তো আর না খেয়ে থাকবে না। ওই মার্কেটটা যারা যারা অন্যান্য পোর্ট দিয়ে অথবা মিডল ইস্টার্ন অন্যান্য কান্ট্রি থেকে প্রোডাক্টটাকে আনতে পারবো, তারা হয়তো ওই মার্কেটটাকে ধরে ফেলবে সুযোগ বা দেবে আমরা বা হয়তো হারাতে বসতে পারি, এরকম কিছু হয়তো হতে পারে। correct, 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 আমাদের জন্য অসুবিধা হবে। বাট মানুষের তো ক্ষুধা মিটবে, মানুষের চাহিদা মিটবে কোনো না কোনো ভাবে, সেটা হয়তো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। আমরা চাই যত দ্রুত সম্ভব যুদ্ধ পরিস্থিতি নর্মাল হোক এবং ব্যবসা বাণিজ্য স্বাভাবিক পর্যায়ে ফিরে আসুক। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা দু একটা জায়গা দিয়ে আপনারা এটা এক্সপোর্ট করতে পারছেন, তো সেক্ষেত্রে কি খরচের বিষয়টা কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই খরচের পরিমাণ। আপনি জানেন যে যুদ্ধ লাগার পরে যেহেতু জাহাজগুলো রিস্ক নিয়ে যাচ্ছে, জাহাজগুলো বিভিন্ন জায়গায় ঘুরে যাচ্ছে অথবা ফ্রেট ফুয়েল কস্ট বেড়ে গেছে, ফলে আমাদের অনেক জায়গায় $2,000 থেকে $3,000 করে ফ্রেট প্রত্যেকটা কন্টেনারে ভাড়া বৃদ্ধি পেয়েছে। এর ফলে এটা আমাদের এক্সপোর্ট কস্ট বেড়ে যাবে, আমাদের প্রফিটেবিলিটি কমে যাবে। জি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে যেটা আপনি বলছিলেন যে এমন পরিস্থিতিতে হয়তো অন্যরা হয়তো এই বাজারটা ধরে ফেলতে পারে বা আমরা হয়তো হারাতে পারি এই বাজারটা। তো এই যে এরকম একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছেন? আমি বলবো আমরা এজ এ কোম্পানি আমরা তো আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, বাট আমাদের সরকার যদি ডিপ্লোম্যাটিক চ্যানেল ইউজ করে অন্য তৃতীয় কোনো কান্ট্রি হেল্প নিয়ে যদি অর্গানাইজ করে, যেন আমরা যে যে পোর্ট গুলা বন্ধ তার বিকল্প কোনো পোর্ট যদি থাকে, তাহলে আমরা যদি ওই পোর্টের মাধ্যমে আমাদের সাপ্লাই চেনটাকে অব্যাহত রাখতে পারি, তাহলে আমাদের সাপ্লাই এক্সপোর্টটা নর্মাল থাকবে। আর আমাদের দেশ থেকে আমাদের তরফ থেকে আমরা অন্য যে কোন কান্ট্রি দিয়ে কোন পোর্ট দিয়ে মাল পৌঁছানো যায় কস্ট বেশি হলেও, সেটা আমরা প্রতিনিয়ত কাজ করছি, সার্চিং করছি কি করা যায়। আমরা আমাদের যে কাউন্টার পার্ট তাদের সাথে আমরা আলোচনা করছি। আচ্ছা, সরকারের এর কাছ থেকে বিকল্প জি, হিসাবে আমরা ধরেন আমাদের এক্সপোর্টের ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা অন্য এলাকায় অন্য রিজনে যেমন আসিয়ান রিজনে আমরা ফোকাস করার চেষ্টা করছি, যেন ওখানে যদি এক্সপোর্টটা বাড়ানো যায় তাহলে আমরা হয়তো মিডল ইস্টে এক্সপোর্টের পরিমাণ যতটুকু কমবে তার কিছুটা ক্ষতির পরিমাণ পুষিয়ে নিতে পারবো। জি, এবং আপনি বলছিলেন যে সরকার বিকল্প কিছু বা ডিপ্লোমেসি কোনো একটা পদক্ষেপ বা এটা এটা কি ধরনের হতে পারে? এটা হতে পারে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে ধরেন আমরা ওমানের পোর্ট দিয়ে যদি এক্সপোর্ট করি, দুবাইতে মালটা যাবে এবং ওখানে কোনো ডিউটি লাগবে না। দুবাই গভর্নমেন্ট ইউএস মানে সরি ওমান গভর্নমেন্ট দুবাইতে মালটা ফ্রি যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। জি, অথবা আমরা যদি অন্য কোনো কান্ট্রিতে মাল দিই, সৌদি আরবের একটা পার্টে মাল দিলে ওখান থেকে যদি অন্য কান্ট্রিতে মাল যাওয়া যায়, সৌদি আরব থেকে যদি বাহারাইনে মাল দেওয়া যায়, যে এলাকাগুলোতে যুদ্ধ নেই ওই এলাকাগুলোতে কিভাবে মার্কেটিং করে যায় ওইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। বা আপনাদের পক্ষ থেকে সরকারের সাথে কোনো আলোচনা বা আলোচনা চলছে কিনা এটা নিয়ে? ওইভাবে ঠিক না, বাট আমরা আমাদের যে অ্যাসোসিয়েশন বা আমাদের যে বিজনেস ফোরাম তার মাধ্যম দিয়ে সরকারকে ব্যাপারটা অবগত করানো হয়েছে, বা বিভিন্ন মিডিয়াতেও টিভি চ্যানেলের মাধ্যমে আমরা ইন্টারভিউ দিচ্ছি, আমরা কথা বলছি। নিশ্চয়ই এটা সরকার আমলে নিবেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আবার আলোচনায় ফিরবো। আমরা একটি বিরতি নিয়ে আসছি, বিরতির পরে এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব।
জি, আমরা একটু এই পর্যায়ে কৃষি প্রক্রিয়াজাত পণ্য বা কৃষিভিত্তিক শিল্প কারখানা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। যেটা আমি জানতে চাচ্ছিলাম যে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে আসলে যেটা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নতুন যে সরকার গঠন করেছে তারা এরকম একটা কমিটমেন্টে আছেন যে যেসব এলাকায় কৃষির উৎপাদন ভালো সেই সব এলাকাগুলোতে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার একটা উদ্যোগ কিন্তু নিয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি। উদ্যোগ আসলে এটা আমি জানি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারণের সময় উনি বিভিন্ন জায়গায় কথাটা বলেছেন, এটা তাদের পলিটিক্যাল কমিটমেন্ট। বাট আমরা চাবো যেহেতু এখন সরকার ক্ষমতায় আসছে, তারা যদি এই ব্যাপারে পলিসি নির্ধারণ করে। সবসময় আমি বলে আসতেছিলাম যে আমাদের এই অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি করার জন্য যে এলাকাগুলোতে কৃষি পণ্য বেশি উৎপাদিত হয় ওখানে যদি অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি বা ইকোনমিক জোন তৈরি করা হয়, তার জন্য যদি নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। এবং গুড থিং হলো যেটা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যেটা স্থাপন করলে বাংলাদেশের 100% র মেটেরিয়াল ব্যবহৃত হয়। এর ফলে কিন্তু গ্রামের দরিদ্র কৃষক, গ্রামের লোকজনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং যেহেতু দেশীয় র মেটেরিয়াল দিয়ে আমি এক্সপোর্ট করব, ওরা রপ্তানি আয়ের বিরাট একটা অংশ বাংলাদেশে থেকে যাবে। কেবলমাত্র আমদানিকৃত প্যাকেজিং এর আওতায় যতটুকু ডলার খরচ হবে ওইটাই বিদেশে চলে যাবে। আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, তার কিন্তু 80% টাকা বিদেশে ফেরত চলে যায়, কারণ আমাদেরকে 80% র মেটেরিয়াল অ্যাক্সেসরি বিদেশ থেকে আমদানি করতে হয়। অ্যাগ্রো প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু 100% র মেটেরিয়াল লোকাল, শুধু প্যাকেজিং এর কিছু জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়। এই ক্ষেত্রে সরকারকে বলবো যে অতি দ্রুত সময়ের মধ্যে যেন আমি নর্থ বেঙ্গলে গ্যাস বিদ্যুৎ অ্যাভেলেবেল করে দিয়ে একটা স্পেশাল ইকোনমিক জোন করা হয়। সাউথ বেঙ্গল যশোর, খুলনা, ঝিনাইদহের জন্য একটা ইকোনমিক জোন করা হয়। আবার নরসিংদীতে এবং কুমিল্লা এলাকায় যেন করা হয়। ইমিডিয়েটলি যদি বাংলাদেশে 5 জায়গায় 5টা স্পেশাল ইকোনমিক জোন করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এই যাত্রাটা দ্রুত শুরু হবে। জি, আরেকটা বিষয়ে একটু জানতে চাই যে আসলে এই যে আমাদের কৃষি প্রধান দেশ, কিন্তু এই কৃষি শিল্প কারখানা বা কৃষি নিয়ে আলাদা করে কোনো আসলে কৃষি থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। মানে এটা কেন ও নতুন করে উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বা এই দায়বদ্ধতাটা আসলে কাদের, বা সরকারিভাবে কি ধরনের নীতি সহায়তা প্রয়োজন? প্রথমত যদি বলি, ট্রেডিশনালি আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের জীবন জীবিকা ছিল কৃষির উপর নির্ভরশীল। আপনি জানেন অনেক মানে পরিক্রমার ফলে কিন্তু এখন এটা আর আমাদের জীবন জীবিকার মধ্যে নেই, অনেক অনেক জায়গায় ডাইভার্ট হয়ে গেছে। সবাই কিন্তু এখন আগেকার মতো কঠোর পরিশ্রম করে কৃষি কাজ করতে চান না। ফলে আমাদের এগ্রিকালচারকে কিন্তু এটা কমার্শিয়ালাইজেশন করতে হবে এবং এটাকে কিন্তু মেকানাইজড করতে হবে। এখন কিন্তু সেই গরু দিয়ে আর হাল চাষ করে কৃষি কাজ আর করতে চায় না মানুষ। জি। ফলে এটাকে যেরকম মেকানাইজ করতে হবে, তেমনি ভাবে আমাদের যত যত ক্ষুদ্র ক্ষুদ্র জমি আছে ওটাকে যদি সমন্বিত ভাবে যদি একটা বৃহৎ প্লটে কনভার্ট করে মেকানাইজড ওয়েতে যদি চাষাবাদ করা হয়, এবং ওখানে যদি তখন কিন্তু নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। শিক্ষিত বেকার যুবক যারা, তারা যদি এগ্রিকালচারকে একটা বিজনেস আকারে নেয়, একটা প্রতিষ্ঠান আকারে নেয়, তখন কিন্তু এখানে তারা দাবিত হবে। তাছাড়া কিন্তু যেই ছেলেটা একটা শিক্ষিত বেকার যুবক, সে কিন্তু সেই তার বা মানে পৈতৃক জীবন জীবিকায় ফিরে যেতে চায় না, সে আর গ্রামে কিন্তু কৃষিকাজ করে নিজেকে ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। ফলে আমি মনে করি কৃষিকে আমাদের বাণিজ্যিকীকরণ করা দরকার, কৃষিকে আমাদের যান্ত্রিকীকরণ করা দরকার। আচ্ছা, এই যে বিভিন্ন সময় যে সিজনাল পণ্যগুলো, আমি যদি একটু ধরেই নেই যে আলুর বিষয়টাই যদি একটু নিয়ে আসি, যে যখন আলুর সিজন থাকে তখন কিন্তু দামটা একটু কম থাকে, কিন্তু সেটা যদি প্রক্রিয়াজাত করে বা সেটাকে সংরক্ষণ করার যদি কোনো একটা জায়গা থাকতো, সেক্ষেত্রে কিন্তু কৃষকরাও ন্যায্য মূল্য পেত, আর এবং ভবিষ্যতের জন্য এটা ভালোভাবে সংরক্ষণও করা যেত, এবং বিভিন্ন সময় যে ঘাটতি সেটাও কিন্তু হতো না। এটার জন্য আসলে কি করা উচিত? জি, শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই এটা হওয়া উচিত। আহ, আমাদের কিন্তু কিচেনে আমাদের খাবার ভেজিটেবল ভ্যারাইটি, এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটি যদি আপনি করেন, যেরকম যেটা দিয়ে স্টার্চ হবে, যেটা দিয়ে পটেটো বিস্কিট হবে, যেটা দিয়ে ফ্রেঞ্চ হবে, যেটা চিপস হবে, এই ভ্যারাইটির আলু চাষাবাদ করা দরকার। এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা দরকার, এবং যার মাধ্যম দিয়ে কিন্তু প্রোডাক্টটা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। দেশীয় বাজারেও কিন্তু এটার ব্যাপক চাহিদা আছে। আমরা আমদানিকৃত প্রোডাক্ট যদি আমদানি কমিয়ে দেই, এর ফলেও আমাদের প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি সেভ হবে।
জি, শেষ করব, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যে বর্তমান সরকার আগামী 12 তারিখ বর্তমান সরকারের জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে, তো সেখানে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা যেটা হলো যে আমাদের এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের দেশ যেন এগিয়ে যায়। আমরা বর্তমানে যেরকম ডিজেলের ক্রাইসিসে আছি, সরকার যেন এদিকে আশু দৃষ্টি দেয় এবং দ্রুত সমাধানের একটা উদ্যোগ পায়। ইন্ডাস্ট্রি আমাদের, আমরা যখন ফার্মারের মিল্ক কালেকশন করে ট্যাঙ্কার চলতে ডিজেলের প্রয়োজন। আমি কিন্তু ডিজেলের অভাবে ট্যাঙ্কার ঠিক মতো চালাতে পারছি না, আমার ফ্যাক্টরি ফকলিফট চালাতে পারছি না, আমি আমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে পারছি না। এক্ষেত্রে যেমন ডিজেল সংকট কাটানো উচিত, এর পাশাপাশি আরো অনেক সরকারের বড় বড় চ্যালেঞ্জ আছে, ব্যাংকিং চ্যালেঞ্জ গুলো আছে, এগুলো প্রত্যেকটা সেক্টর ধরে ধরে এবং যেই সেক্টরে যারা লিড দেয় ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে বসে যদি সরকার পলিসিগুলোকে নেয় এবং ওখানে যদি প্রায়োরিটি সেট করা হয়, তাহলে আমি মনে করি দ্রুতই সরকার আমাদের দেশ স্টেবিলিটির দিকে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। জি, তাকে এবং ইটিভি সকল দর্শক শ্রোতাদেরকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। জি। দর্শক, এতক্ষণ দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।